বিশ্বে নারী প্রজননতন্ত্রের মধ্যে যত ধরনের ক্যান্সার রয়েছে তার মধ্যে কমন বিবেচনায় ওভারিয়ান ক্যান্সার হচ্ছে চতুর্থতম অবস্থানে। বিশ্বে ওভারিয়ান ক্যান্সারের প্রতি 1 লাখে প্রায় 6.6% জন মানুষ কিন্তু আক্রান্ত হচ্ছে। এবং বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা চিন্তা করে থাকি যে এই ওভারিয়ান ক্যান্সারের সংখ্যাটা কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে। দেশে প্রতি বছরে প্রায় 1.8% হারে এই ওভারিয়ান ক্যান্সারের সংখ্যা অনেকটাই বৃদ্ধি পাচ্ছে, যা আমাদের জন্য কিন্তু অনেকটা আশঙ্কাজনক। সুপ্রিয় দর্শক, আজ বিশ্ব ওভারিয়ান ক্যান্সার দিবস। আজ আমরা চেষ্টা করব এই ওভারিয়ান ক্যান্সার দিবস নিয়ে বিস্তারিত আলোচনা করার জন্য। আর এর প্রেক্ষিতে আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ওভারিয়ান ক্যান্সারের লক্ষণ, ঝুঁকি এবং তার চিকিৎসা। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিজ্ঞান ফার্মাসিউটিক্যালস নিবেদিত এখন টিভি নিয়মিত আয়োজন আরোগ্য নিকেতন এই অনুষ্ঠানে। দর্শক, এই ওভারিয়ান ক্যান্সারের ঝুঁকি, চিকিৎসা এবং কি কি লক্ষণ থাকতে পারে এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন অধ্যাপক ডক্টর আলিয়া শাহনাজ, বিভাগীয় প্রধান, ক্যান্সার বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ ও হসপিটাল। ম্যাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাকে। আজ বিশ্ব ওভারিয়ান ক্যান্সার দিবস। আমরা তো সবাই জানি যে প্রতি বছর এই দিবসটি পালন করা হয়ে থাকে এবং প্রতিটি দিবসেরই কোনো না কোনো প্রতিবাদ্য বিষয় থাকে। আপনি যদি আমাদেরকে একটু বলতেন যে এই ওভারিয়ান ক্যান্সার দিবসের প্রতিবাদ্য বিষয়টি কি? এবারের ওভারিয়ান ক্যান্সারের প্রতিপাদ্য হচ্ছে নো ওম্যান লেফট বিহাইন্ড, মানে হলো কোনো নারী চিকিৎসা আওতার বাইরে থাকবে না। এবং এই ক্ষেত্রে যেহেতু ওভারিয়ান ক্যান্সারের কথাই বলা হচ্ছে, তো ওভারিয়ান ক্যান্সারের ক্ষেত্রে কোনো নারী যেন চিকিৎসার আওতার বাইরে না থাকে। আজকে দিবস উপলক্ষে আপনাদের কি কি কর্মসূচি রয়েছে? প্রথমেই বলে নিই, এই কর্মসূচিগুলো করার প্রধান উদ্দেশ্যই হচ্ছে আমাদের সচেতনতা। আমাদের নারীরা যাতে তাদের রোগগুলো সম্পর্কে সচেতন হন এবং তারা যেন সঠিক সময় চিকিৎসা নিতে আসেন। তো এই সচেতনতা বৃদ্ধি করার জন্য প্রথমেই আমাদের যেটা আমরা করি সেটা হচ্ছে আমরা বিভিন্ন পত্রপত্রিকায় এটা সম্বন্ধে লেখা বের করি। আচ্ছা। এরপরে হচ্ছে আপনাদের মতো আসলে অনেকেই আছেন যারা আমাদেরকে হেল্প করেন, মিডিয়া ব্যক্তিত্ব এবং বিভিন্ন মিডিয়ার যারা কাজ করেন তারা অনেকেই হেল্প করেন আমাদেরকে, যার মাধ্যমে আমরা একদম প্রান্তিক পর্যায়ে কিন্তু আমরা ইনফরমেশনগুলো দিতে পারি। এবং আমরা বিভিন্ন সভা সেমিনার করে থাকি। যেমন আমাদের ঢাকা মেডিকেল কলেজে আমরা সভা সেমিনার করি এবং সেখানে অনেক সময় আমরা আমাদের সার্ভাইভার যারা আছেন তাদেরকেও কিন্তু আমরা ডেকে নিয়ে আসি। তাদের যে এই যে ফাইটটা তারা দিচ্ছেন, দিয়ে যে ওনারা জয়ী হয়েছেন, এটা সবাইকে জানানো এবং একটা উৎসাহ দেওয়া, বেসিক্যালি চিকিৎসা নেওয়ার ব্যাপারে যেন অন্যরা এগিয়ে আসেন। আচ্ছা, এই ক্ষেত্রে আপনার কাছে একটু জানতে চাই যে সাধারণত দেখা যায় শহরাঞ্চলে যারা রয়েছে তারা মোটামুটি কিন্তু ওভারিয়ান ক্যান্সার সম্পর্কে তাদের মোটামুটি ধারণা থাকে, কিন্তু যারা রুরাল পিপল, রুরাল এলাকায় যারা থাকে তাদের কিন্তু আসলে ওভারিয়ান ক্যান্সার সম্পর্কে খুব একটা ধারণা নেই এবং কি করতে হবে এবং কি কি ধরনের লক্ষণ থাকলে আসলে সেটি বোঝা যেতে পারে যে সেটি আসলে ওভারিয়ান ক্যান্সার। তো সেক্ষেত্রে আপনারা ওই রুরাল এরিয়াতে কি ধরনের আপনাদের কর্মসূচি থাকে বা অ্যাওয়ার করার জন্য আপনাদের কি কি স্টেপ থাকে? আচ্ছা, রুরাল এরিয়াতে আসলে আমরা যেটা করি সেটা হচ্ছে অনেক সময় অনলাইন প্রোগ্রাম করি। আচ্ছা, সেটা আমরা অনেকে আবার চলেও যাই, বিভিন্ন এরিয়াতে আমরা হয়তো চলে গেলাম, কয়েকজন মিলে হয়তো গিয়ে আমরা ওখানকে আগে থেকেই বলা থাকে ওখানে কোনো একটা জায়গায় গিয়ে আমরা অনেক মহিলাকে ডেকে নিয়ে আসি যারা এগুলো সম্পর্কে আসলে যাদেরকে জানা উচিত। বিশেষ করে তারা হয়তো দেখা যাবে ওই এরিয়ারই একটু ইনফ্লুয়েন্সিয়াল মহিলা, যাদের কথা হয়তো অন্যরা শুনবে। তাদেরকে হয়তো আমরা একসাথে করে তখন আমরা সেই প্রোগ্রামগুলোতে যাই এবং তাদেরকে ইনফর্ম করি। আর লক্ষণ সম্পর্কে আপনি যেটা বলছিলেন যে দুঃখজনকভাবে হলেও সত্য যে ওভারিয়ান ক্যান্সারের আসলে সেরকম কোনো উপসর্গ প্রথম থেকে পাওয়া যায় না। তো প্রাথমিক দিকে যে উপসর্গগুলো দেখা যায় সেগুলো আসলে ভেগ সিমটম। যেমন একটা পেশেন্টের দেখা যাবে যে তার পেটে একটু অস্বস্তি হচ্ছে, পেটে একটু হালকা ব্যথা হচ্ছে, পেটটা ফুলে যাচ্ছে, অনেকে এসে বলে আমার পেটটা ফেঁপে থাকছে, অথবা খেতে গেলে দেখা যাচ্ছে যে আমি আর খেতে পারছি না, খাওয়ায় অরুচি, ক্ষুধামন্দা, এগুলো আছে। তারপরে যেটা সেটা হলো যে পেশেন্টদের অনেকেই একটু যখন একটু অ্যাডভান্স হয় আমাদের অসুখটা, তখন অনেকেরই দেখা যায় যে বাওয়েল মুভমেন্টটা ঠিকমতো হয় না, যার জন্য তারা কিন্তু কনস্টিপেশন নিয়ে আসেন। তো আবার অনেকের আছে যে ঘন ঘন পেশাব হয়, প্রস্রাব হয় ঘন ঘন, এবং
কিছুদিন পরে দেখা যায় যে তাদের পেটটা অনেকটাই ফুলে যায় এবং শেষের দিকে গিয়ে দেখা যায় যে পেটের মধ্যে অনেকের পানিও চলে আসে। আচ্ছা, তো সাধারণত এই লক্ষণগুলোই হয় যে, এবং প্রথম দিকে যে লক্ষণগুলো সেগুলো আসলে যেহেতু ভেগ সিমটম, মানুষ কিন্তু সেটা আসলে বোঝে না যে তার কিছুই না তো আসলে সেই সিমটমগুলো, সুতরাং তারা বুঝতেই পারে না। পরবর্তী দিকে কিন্তু যখন একটু অ্যাডভান্স হয় তখন আসলে মানুষ বুঝতে পারে। তো এইটাই সমস্যা, যার জন্য দেরিতে আসলে আমাদের মহিলারা আসেন। আচ্ছা। আর আসলে আমাদের দেশে তো আসলে এখনো পর্যন্ত ওইরকম ভাবে কিন্তু একটা যে ইয়ারলি যে একটা স্ক্রিনিং প্রোগ্রাম যেটা হয়, যে সারা বিশ্বে যেটা আছে, সেটা কিন্তু আসলে আমাদের দেশে নাই, আর প্রান্তিক অঞ্চলে তো আরোই নাই। সুতরাং এই জিনিসটা যে আর্লি ডায়াগনোসিস হবে সেটা আসলে মানে খুব কঠিন। আপনি তো একজন ক্যান্সার বিশেষজ্ঞ হিসেবে বিভিন্ন ধরনের এই ধরনের ওভারিয়ান ক্যান্সারের পেশেন্টদেরকে আপনি ডিল করে থাকেন। বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা চিন্তা করি যে আসলে কোন স্টেজ দিয়ে ম্যাক্সিমাম ক্ষেত্রে আসলে রোগীরা আসেন আপনাদের কাছে? আমাদের ম্যাক্সিমাম পেশেন্টই আসেন অ্যাডভান্স স্টেজে, স্টেজ 3, স্টেজ 4। বিশেষ করে আমি যেটা বলবো যে আমাদের, যেহেতু আমি ঢাকা মেডিকেল কলেজে আছি, আমাদের প্রান্তিক পেশেন্টরা কিন্তু এখানেই অনেক বেশি আসে। সো স্টেজ 3-4 এর আগে খুব কম পেশেন্টই আমরা পাই। পাই না যে তা না, কিন্তু খুবই কম পাই। যেহেতু আপনি বলছিলেন যে আসলে তেমন কোনো লক্ষণ নেই, লক্ষণগুলো বোঝা যায় না, কিন্তু তারপর একটু আপনার কাছে জানতে চাই যে কারা আসলে এই ওভারিয়ান ক্যান্সারের ঝুঁকিতে রয়েছে। প্রথমেই আমি বলবো যে যাদের বংশে ওভারিয়ান ক্যান্সারের রোগী আছে তারা কিন্তু অনেক বেশি ঝুঁকিতে থাকেন। বিশেষ করে যদি 3 জন রোগী থাকেন তাইলে কিন্তু তারা অনেক বেশি ঝুঁকিতে থাকেন। এরপর কিছু পার্সোনাল কিছু ব্যাপার আছে, যেমন মনে করেন কেউ যদি ব্রেস্ট ক্যান্সারের পেশেন্ট হয় তাহলে কিন্তু খুবই রিস্কি, কারণ ব্রেস্ট ক্যান্সারের পেশেন্টদের কিন্তু ওভারিয়ান ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেকাংশে থাকে, যার জন্য আমরা কিন্তু ব্রেস্ট ক্যান্সারের পেশেন্টদের ক্ষেত্রে আমরা খুব অ্যালার্ট থাকি যে ওনার আবার ওভারিয়ান ক্যান্সার হলো কি না। আচ্ছা। সো পার্সোনালি এটা একটা ব্যাপার। এছাড়া হচ্ছে জেনেটিক কিছু কজ আছে, যেমন BRCA1 BRCA2 জিন মিউটেশন যদি হয়ে থাকে, এগুলো আমরা টেস্ট করে আমরা জানতে পারি, তাদের ক্ষেত্রে কিন্তু এটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, এবং তাদের ফ্যামিলিতে যারা নেক্সট যারা আসবেন তারাও কিন্তু অনেক বেশি ঝুঁকিতে থাকবেন। আচ্ছা, তারপরে কি আমরা বলতে পারি যে জেনেটিকগত কারণেও এই ওভারিয়ান ক্যান্সারটা হতে পারে? হতে পারে, জেনেটিক এটা হতে পারে। আচ্ছা। এরপরে যেটা সেটা হচ্ছে নালীপ্যারা বলা হয়, অর্থাৎ আপনি যেটা বলছিলেন যে যাদের কোনো বাচ্চা নেই সেই সমস্ত মহিলাদের কিন্তু অনেক ঝুঁকির মধ্যে তারা পড়েন। আচ্ছা। এবং শুধু তাই না, ইনফার্টিলিটি অর্থাৎ বন্ধ্যাত্ব। তো বন্ধ্যাত্ব কিন্তু 2 ধরনের বন্ধ্যাত্বতেই কিন্তু হতে পারে। একটা হলো প্রাইমারি, অর্থাৎ তার কখনোই সে সন্তান ধারণ করেননি, প্রেগনেন্ট সে কখনোই হননি, সেই সমস্ত মহিলা। আর আরেকটা হচ্ছে হয়তো উনি একবার হয়তো প্রেগনেন্ট হয়েছেন, এরপরে কিন্তু আর প্রেগনেন্ট হতে পারছেন না। সো এই সমস্ত রোগী আছেন যারা অনেক বেশি ঝুঁকির মধ্যে পড়েন। এছাড়া আছে আরও, যেমন খাবার সম্পর্কে যদি আমি বলি, ফ্যাটি ফুড, এটা আমাদের দেশে আসলে এখন খুবই প্রচলিত। আমরা ফ্যাটি ফুড অনেক বেশি খাই, জাঙ্ক ফুড অনেক বেশি খাই, বার্গার ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত জাঙ্ক ফুডগুলো, এগুলো আসলে দিস ইজ নট গুড ফর হেলথ। আচ্ছা। স্থূলতা অর্থাৎ ওবেসিটি, এটাও কিন্তু এখন খুব বেড়ে গেছে। কারণ হচ্ছে ওবেসিটি যেটা আমাদের লাইফস্টাইলের জন্যই কিন্তু আসলে ওবেসিটিটা বেড়ে গেছে। ওবেসিটি বা স্থূলকায় যারা আছেন তাদের কিন্তু বিভিন্ন ধরনের ক্যান্সার হয়। সো আমি সবাইকেই বলবো যে আমাদের লাইফস্টাইলটা মডিফাই করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, একটা লাইফস্টাইল মেনটেন করবো যেভাবে যেন আমরা প্রত্যেকেই ভালো থাকি। আচ্ছা। রিস্ক ফ্যাক্টরের মধ্যে আরেকটা আছে, সেটা হচ্ছে আর্লি মেনার্কি, লেট মেনোপজ, অর্থাৎ যাদের হচ্ছে খুব কম বয়সেই মাসিক শুরু হয় এবং যাদের মাসিক দেরিতে শেষ হয়, এবং এন্ডোমেট্রিওসিস বলে একটা রোগী আছে। এটা আসলে যারা গাইনি ডাক্তারদের কাছে গিয়েছেন এবং যারা এন্ডোমেট্রিওসিস হিসেবে ডায়াগনোজড হয়েছেন, আমরা বর্তমানে অনেক বেশি পাচ্ছি, এই সমস্ত রোগীগুলো কিন্তু ওভারিয়ান ক্যান্সারের দিকে টার্ন হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। সো মোটামুটি এগুলোই আমরা বলতে পারি যে এরাই ঝুঁকির মধ্যে আছেন। আচ্ছা। এবং আমি মনে করি যে এই ঝুঁকি যেগুলো বললাম, এখানে কিন্তু অনেক কিছুই আমাদের হাতে আছে। সেই জিনিসগুলো যদি আমরা মেনে চলি
তাহলে অবশ্যই আমাদের এটা প্রিভেন্ট করা সম্ভব। আপনি যে আসলে যে ঝুঁকিগুলোর কথা বললেন, যেটা আপনি খুব সহজভাবে বললেন যে প্রত্যেকটা জিনিস আমরা চাইলেই নিজেদেরকে মডিফাইড করতে পারি, নিজেদের লাইফস্টাইল এবং সেই সাথে যে এনভায়রনমেন্টাল যে ফ্যাক্টরসগুলো রয়েছে সেক্ষেত্রে আমাদেরকে ব্যক্তিগতভাবে সচেতন হতে হবে। আমরা এই বিষয়গুলো সম্পর্কে আরেকটু বিস্তারিত জানবো যেহেতু আপনি লক্ষণের কথা বললেন, ঝুঁকির কথা বললেন, সেই সাথে চলে আসছে কিন্তু ট্রিটমেন্টের বিষয়, যে ট্রিটমেন্ট আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে এবং আপনি একজন অনকোলজিস্ট হিসেবে কী ধরনের ট্রিটমেন্ট দিয়ে থাকেন এবং কাদের ক্ষেত্রে ট্রিটমেন্টটা কীরকম হয়ে থাকে, যারা ফার্স্ট স্টেজে আসে, যারা সেকেন্ড স্টেজে আসে, সেটিকে আসলে কীভাবে আপনারা প্রোটোকলটা মেনটেন করেন? জি, ধন্যবাদ আপনাকে, প্রশ্নটা খুবই সুন্দর। প্রথমত সেটা হচ্ছে এই সমস্ত ক্যান্সারে কিন্তু সার্জারির একটা অনেক বড় রোল আছে। অর্থাৎ আমরা যদি প্রাথমিক পর্যায়ে আসি তখন কিন্তু আমরা সার্জারি করতে পারি। আচ্ছা, ঠিক আছে। এরপরে আবার যদি অ্যাডভান্স স্টেজে আসি তখনও কিন্তু আমরা সার্জারি করতে পারি, কিন্তু সার্জারিটা হবে কি, তখন প্রথমে বলা হয় যে সার্জারিটা করা যাচ্ছে না, তখন আসলে আমরা কেমোথেরাপি দিয়ে নিই, এটাকে ডাউন স্টেজিং বলে। এবং তাছাড়া এরকম সময় কিন্তু আসলে মেটাস্টেসিস হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে, অর্থাৎ তখন কিন্তু এই রোগটা ছড়িয়ে যাওয়ার, শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকে, যেমন লিভারে ছড়াতে পারে, আপনার ফুসফুসে ছড়াতে পারে, লাংস, এই সমস্ত জায়গায় ছড়াতে পারে। সো এই জন্য আমরা যে কাজটা করি তাকে পুরো স্টেজিং ওয়ার্কআপটা করে নিই। স্টেজিং ওয়ার্কআপটা করে নিয়ে তারপরে আমরা ট্রিটমেন্ট প্রসিডিওরটা শুরু করি। তো যেটা প্রথমে আমরা সার্জারি করলাম একদম আর্লি স্টেজে, সার্জারির পর, তবে সাধারণত দেখা যায় সার্জারির পর আমাদের কেমোথেরাপি লাগেই, এবং সার্জারির আগে তো বললামই, সার্জারির আগেও অনেক সময় আমাদের দেওয়া লাগে কেমোথেরাপি। অর্থাৎ আপনি দেখেন আমাদের কিন্তু কেমোথেরাপি বা টার্গেট থেরাপি, ইমিউনোথেরাপি, এগুলো কিন্তু খুব রোল আছে, এবং একদম স্টেজ 4 পর্যন্ত কিন্তু সার্জারি করা যায়। অর্থাৎ সার্জারি একটা বিরাট রোল প্লে করছে। সাথে সাথে আমাদের কিন্তু কেমোথেরাপি, টার্গেট থেরাপি, ইমিউনোথেরাপি, এগুলোও কিন্তু বিশাল রোল আছে, এবং এগুলো প্রত্যেকটা স্টেজেই এটা কিন্তু এইগুলো আমরা অ্যাপ্লাই করতে পারি এবং ভালো রেজাল্ট আসে। আচ্ছা, এবং এটা শুধু যে রোগীর অবস্থা তা কিন্তু না, রোগীর অবস্থার সাথে সাথে তার শারীরিক অবস্থার সাথে সাথে তার সামাজিক অবস্থা, তার আর্থিক অবস্থা, তার সাথে কে আছে, কারা তারা থাকতে পারবে, তারা ওকে সাপোর্ট দিতে পারবে কিনা, এগুলো এভরিথিং কনসিডার করে তবেই দেওয়া হয়। অধিকাংশ ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে তাদের সামর্থ্যের লেভেল বা সলভেন্ট অতটা থাকে না, সেক্ষেত্রে তাদের জন্য কিন্তু টোটাল ট্রিটমেন্টটা কন্টিনিউ করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। এক্ষেত্রে আপনার আসলে এক্সপেকটেশন কি আমাদের স্বাস্থ্য অধিদপ্তরে যারা রয়েছেন বা স্বাস্থ্য বিভাগের সঙ্গে যারা জড়িত রয়েছেন, যে কিভাবে আসলে এই কস্টিংটাকে কমানো যায় এবং সেই রোগীটি যেন প্রত্যেকটা ট্রিটমেন্ট প্রপারলি পায়, এই বিষয়ে আপনার মতামত কি? আমাদের এই পেশেন্ট যারা আছেন তাদের বাল্ক অফ দ্য পেশেন্টের মধ্যে ম্যাক্সিমাম পেশেন্ট হচ্ছেন আইদার পুয়ার অর বিলো অ্যাভারেজ লেভেল, বিশেষ করে যারা সরকারি হসপিটালে আসেন। তো দেখা যায় কি, আমাদের যদি আমরা খুব ভালো ট্রিটমেন্ট দিতে চাই, সরকারের যে বরাদ্দটা থাকে আমাদের জন্য, এটা আসলে আপ টু দ্য মার্ক না, এটা আসলে কম, অনেক কম। তো সেই ক্ষেত্রে অবশ্যই আমি স্বাস্থ্য অধিদপ্তরে যারা আছে তাদেরকে আমি অবশ্যই বলবো যে আমাদের বরাদ্দটা বাড়ানো উচিত, এবং তার সাথে সাথে আমাদের যে প্রসিজিওরগুলো আছে, অর্থাৎ যেই মেশিনারিজগুলো দিয়ে আমরা ট্রিটমেন্ট করি, যেমন ইনফিউশন পাম্প আছে, ইনফিউশন পাম্প দিয়ে কিন্তু আসলে বেসিক্যালি আমাদের প্রাইভেট সেক্টরগুলোতে আমরা ট্রিটমেন্ট দিয়ে থাকি, ঠিক আছে, আমরাই তো দিয়ে থাকি, তাইলে ওয়াই নট ঢাকা মেডিকেল অথবা ওয়াই নট আমাদের সমস্ত হসপিটালগুলোতে। কিন্তু এটা যেহেতু একটা কস্টের ব্যাপার আছে, সুতরাং এটা একটা প্রবলেম। সো এরকম বিভিন্ন অনেক জিনিস আছে। আর আমরা যেহেতু অনকোলজিতে কাজ করি, যদিও ওভারিয়ান ম্যালিগন্যান্সিতে রেডিওথেরাপিতে তেমন রোল নাই, তারপরেও যেহেতু সুযোগ পেলাম, সেই জন্য আমি বলবো যে আমাদের রেডিয়েশন মেশিনগুলো সেটা কিন্তু সংখ্যা অনেক বাড়ানো উচিত। আচ্ছা, তো এই যে আজকে বিশ্ব ওভারিয়ান দিবস, 150 অথবা তার বেশি কিন্তু আমাদের মেশিনের দরকার, সেখানে আমাদের মেশিন আছে মাত্র কিন্তু অর্থাৎ মেশিনের স্বল্পতা রয়েছে। এখন আপনার কাছে একটু জানবো যে যেহেতু আজকে বিশ্ব ওভারিয়ান দিবস এবং এই দিবসে আপনাদের যে বিভিন্ন ধরনের কর্মসূচির কথা আপনারা বললেন, যে সচেতন কিভাবে আপনারা করবেন সেই বিষয়ে অনেক ধরনের সেমিনার থাকবে, আপনাদের সভা থাকবে, তো এই ধরনের কোনো প্রস্তাবনা কি আপনাদের থাকবে সরকারের প্রতি বা স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য বিভাগের প্রতি, যে এই যে আপনি মেশিনের খরচের কথা বললেন, ওভারঅল যে চিকিৎসার যে খরচটা সেটা যেন কমানো যায়, সেই বিষয়ে কোনো প্রস্তাবনা দেওয়ার কোনো আপনাদের আসলে ইচ্ছা আছে কিনা? এই যে আমি বললাম যে বরাদ্দটা বাড়াতে হবে, এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে যে খুবই জরুরি, সেটা হলো আমাদের ডাক্তার যারা বেরোচ্ছেন, অনেকেই হয়তো দেখা যাচ্ছে নিজের চেষ্টায় বিভিন্ন জায়গায় ট্রেনিংয়ে যাচ্ছেন,
কিন্তু এই ডাক্তারদের ট্রেনিংগুলোও কিন্তু বাড়াতে হবে। আমাদের যারা আছেন, আমাদের জুনিয়র ডাক্তার বলেন বা অনেকেই আছেন, তা আমাদের মধ্যে কিন্তু অনেক কম্পিটেন্ট ডক্টর আছেন, অনেকে। এবং সমস্যাটা হচ্ছে যে তারা হয়তো নিজ ফান্ডে বিদেশে যেতে পারছেন না। তো দেশকে যদি আমরা উন্নত করতে চাই, ট্রেনিংয়ের কিন্তু কোনো বিকল্প নাই। প্যাথোলজিস্ট যারা আছেন, আমি মনে করি তাদেরও ট্রেনিং দেওয়া উচিত, এবং প্যাথোলজিস্টদের দিকে বা ওই ডিপার্টমেন্টের দিকে ওখানে অনেক নজর দেওয়া উচিত। কারণ আমাদের কিছু টেস্ট আছে, যেমন আইএসসি বলেন বা এনজিএস বলেন, এগুলো কিন্তু বাংলাদেশে হয় না। কিন্তু এখন যেহেতু আমরা একদম রিসেন্ট মানে নলেজ নিয়েই আমরা ট্রিটমেন্টগুলো করি, আমরা কিন্তু প্রাইভেটে এগুলো করছি। অর্থাৎ যাদেরকে আসলে আমাদের চিকিৎসা দেওয়া উচিত, যে গরিব জনগোষ্ঠী যারা আমাদের দিকে তাকিয়ে আছেন, তাদেরকে কিন্তু আসলে আমরা সাহায্য করতে পারি যদি এইভাবে গভর্নমেন্ট যদি আমাদের সাথে একটু আমাদের আমি যেটা বললাম এরকমভাবে আমার কথাগুলা যদি একটু আমলে নেন এবং সেটা যদি ইমপ্লিমেন্ট করেন, আশা করি তাইলে আমাদের চিকিৎসা পদ্ধতি অনেক এগিয়ে যাবে এবং মানুষও হেল্প হবে। এবং আরেকটা জিনিস বলে রাখি, আর্লি ডায়াগনোসিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এবং আর্লি ডায়াগনোসিসের জন্য আমি বলবো আমাদের এই কথাবার্তাগুলো মানুষের শোনা উচিত, যে অনেক দিন ধরে পেট ফেঁপে আছে, অনেক দিন ধরে বমি বমি ভাব লাগছে, ওজন কমে যাচ্ছে, হ্যাঁ, এনিমিয়া হচ্ছে বা রক্তশূন্যতা হচ্ছে, এই জিনিসগুলো যদি হয়, সাথে যদি পেটে অস্বস্তি থাকে, অনেক দিন ধরেই হচ্ছে, পেট ফেঁপে থাকছে, তখন কিন্তু আমাদের একটু মনে হয় খেয়াল করা উচিত যে আমরা কি ওভারিয়ান ক্যান্সারের মধ্যে পড়লাম কিনা। আমাদের আজকের আলোচনা আপনি অনেকগুলো বিষয় নিয়ে আসলেন, আমরা আরও বিস্তারিত আপনার কাছ থেকে জানার চেষ্টা করব যে ওভারিয়ান ক্যান্সারকে প্রিভেন্ট করার জন্য আমাদের আসলে কি কি করা উচিত। ব্যক্তিগতভাবে সচেতন হওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং সেই সাথে আপনার এক্সপেকটেশনের কথা আপনি বলছিলেন যে স্বাস্থ্য বিভাগের সঙ্গে যারা জড়িত রয়েছেন তারা যদি সহযোগিতা একটু করেন, সেক্ষেত্রে রোগী যারা রয়েছেন তারা সুচিকিৎসা পেতে পারেন। এক্ষেত্রে আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাই যে বিভিন্ন ধরনের ক্যান্সারের জন্য কিন্তু প্রিভেন্ট করার জন্য অনেক ধরনের ইনিশিয়েটিভ আমরা নিয়ে থাকি। ওভারিয়ান ক্যান্সারকে প্রিভেন্ট করার জন্য কি কোনো ভ্যাকসিন রয়েছে কিনা, যেটি আসলে অনেকেই জানতে চায়? না, এখন পর্যন্ত ওভারিয়ান ক্যান্সারের জন্য কোনো ভ্যাকসিন আবিষ্কার হয়নি। আচ্ছা, এটা দুঃখজনক হলেও সত্যি, তবে এটার জন্য আসলে চেষ্টা চলছে। একটু মেনোপজ সম্পর্কে জানতে চাই যে আমরা যতটুকু শুনেছি যে মেনোপজ যখন হয়ে যায় তখন ওভারিয়ান ক্যান্সার হবার ঝুঁকি অনেকটাই বাড়ে। এই বিষয়টা আসলে এটা কি কোনো মিসকনসেপশন নাকি এটার আসলে কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা রয়েছে? মেনোপজের সাথে আসলে সেরকম কোনো কিছু নেই। আসলে সেটা হচ্ছে, আমি আপনাকে একটা জিনিস বলি যে আমরা ওভারিয়ান ক্যান্সারে কিন্তু বিভিন্ন রকমের হিস্টোলজিক্যাল টাইপ আছে। আচ্ছা, এবং সাধারণত দেখা যায় যে এপিথেলিয়াল টাইপের যেগুলো ক্যান্সারগুলো আছে সেগুলো কিন্তু আসলে লেট এজেই হয়, ঠিক আছে, এটা দেখা গেছে। তবে আর্লি এজেও কিন্তু আছে, জার্ম সেল টিউমার যেগুলো আছে সেগুলো কিন্তু আর্লি এজে হয়। ইভেন 17-18 বছর বয়সের মেয়ে, তাদেরও কিন্তু হচ্ছে জার্ম সেল টিউমারগুলো। সুতরাং এটা এমন কোনো কথা নেই যে এটা মেনোপজের সাথে রিলেটেড, বরং আপনি বলতে পারেন নালীপ্যারার সাথে রিলেটেড। অর্থাৎ যাদের বাচ্চা কাচ্চা হচ্ছে না, বন্ধ্যাত্ব যাদের আছে, তাদের ক্ষেত্রে কিন্তু একটা রিলেশন কিন্তু আছে ওভারিয়ান ক্যান্সারের এটার সাথে। আচ্ছা, আমরা যতটুকু আসলে শুনেছি বা বিভিন্ন ধরনের আসলে আর্টিকেলে আমরা দেখেছি যে যাদের খুব কম বয়সে যাদের বাচ্চা হয় এবং পরবর্তীতে দেখা যায় যাদের আসলে মেনোপজ অনেক দেরিতে হয়, তারাও কিন্তু ঝুঁকিতে থাকে। সেটার ব্যাখ্যাটা একটু জানতে চাই। সেটা হচ্ছে যে আমার কম বয়সে যেটা বললাম যে বাচ্চা কিন্তু না হওয়াটা ঝুঁকি, বাচ্চা হলে কিন্তু ঝুঁকি তেমন নেই। তবে হ্যাঁ, সেকেন্ডারি যদি ইনফার্টিলিটি হয়, অর্থাৎ একবার বাচ্চা হয়েছে তারপরে আর বাচ্চা হয়নি, তারা কিন্তু ঝুঁকিতে থাকবেন, ঠিক আছে। সো এইখানে আসলে বেসিক্যালি সেটা হচ্ছে আর্লি মেনার্কি, লেট মেনোপজ। অর্থাৎ আপনার যদি প্রথম মাসিকটা অনেক কম বয়সে হয়, আর আরেকটা হচ্ছে দেরিতে মাসিক হয়, প্লাস যাদের বাচ্চা কাচ্চা নেই, তাদের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে তাদের ওভুলেশনের যে সাইকেলটা আছে ওটার নাম্বারটা বেড়ে যায়। কারণ প্রেগনেন্সি হলে আপনি জানেন যে ওভুলেশনের সাইকেল কিন্তু নর্মাল থাকে, আর যাদের বাচ্চা হয় না তখন ওভুলেশনের সেই সাইকেল নাম্বারটা বেড়ে যায় এবং ইস্ট্রোজেনটা কিন্তু আনঅপোজড থাকে। সো দ্যাট ইজ দ্য মেইন কজ, যে জন্য কিন্তু ওভারিয়ান ক্যান্সারটা ঝুঁকি তাদের ক্ষেত্রে অনেক বেশি। যেহেতু আমাদের যুগ আধুনিক হচ্ছে, চিকিৎসা শাস্ত্রও কিন্তু আধুনিক হচ্ছে, তো তারই প্রেক্ষাপটে কিন্তু এখন অনেকেই কিন্তু করে থাকেন যে মেনোপজটাকে একটু ডিলে করার জন্য বিভিন্ন ধরনের হরমোন থেরাপি তারা নিয়ে থাকে। এবং আমরা যতটুকু আসলে শুনি টুকটাক যে হরমোন থেরাপি কিন্তু অনেক সময় বিভিন্ন ধরনের ক্যান্সার হবার ঝুঁকিটাকে বাড়িয়ে দিচ্ছে। ওভারিয়ান ক্যান্সার হবার ক্ষেত্রে কি এর কোনো ভূমিকা রয়েছে কিনা?
এই ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে এন্ডোমেট্রিয়াল ক্যান্সারটা হয়। এখানে যেটা আমরা মেনোপজের জন্য আমরা কিন্তু অনেক ওষুধপত্র খেয়ে থাকি, বিশেষ করে মেনোপজের পরে কিন্তু আসলে মহিলাদের শরীরে কিন্তু জ্বালা পোড়া এবং বিভিন্ন রকমের উপসর্গ কিন্তু দেখা যায়, শারীরিকভাবে অনেক উপসর্গ দেখা যায়। তো সেই ক্ষেত্রে তখন এই ওষুধগুলো যদি আমরা খেয়ে থাকি, হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি, আচ্ছা, সেই ক্ষেত্রে কিন্তু আমার এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা হয়। আর আপনি যেটা বলছিলেন যে অনেকে মেনোপজটা ডিলে করার জন্য যেটা হয়, সেই ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন ধরনের ক্যান্সারের কিন্তু একটা অবশ্যই ঝুঁকি আছে। যাদের ওভারিয়ান ক্যান্সার হচ্ছে, এটাকে আমরা বলতে পারি যে ট্রিটমেন্ট কমপ্লিট হওয়ার পরে সেটি পুরোপুরিভাবে নির্মূল হয়ে যাবে? এটা ডিপেন্ড করবে স্টেজের ওপর। আচ্ছা, আমি আগেও বলেছি, এখনও বলছি, যে কোনো ম্যালিগনেন্সি আপনার যদি আর্লি স্টেজে আসে, এটার কিন্তু ট্রিটমেন্টের সাকসেস রেট অনেক বেশি। এবং ওভারিয়ান ক্যান্সারও কিন্তু এই ক্ষেত্রে কিন্তু এক্সেপশনাল কিছু না। আচ্ছা, সো আপনি যদি পেশেন্টকে আমার স্টেজ 1-এ দেখেন, তাহলে হয়তো দেখা যাবে যে মোটামুটি সার্জারি করার পরে আচ্ছা, এবং যদি প্রয়োজন হয় আমরা কেমোথেরাপি দিয়ে মোটামুটি 90 থেকে 95% পেশেন্ট কিন্তু ভালো থাকে। আচ্ছা, অর্থাৎ তাহলে তো এবং আমরা অ্যাডভান্স বলতে হলে পারি যে কিন্তু ওভারিয়ান ক্যান্সার, যত স্টেজ বাড়বে সাকসেস রেট তত কমতে থাকবে। আচ্ছা, দ্যাট মিনস হচ্ছে যে এটা স্টেজিং এর উপর ডিপেন্ড করবে যে আসলে কতটুকু পুরোপুরিভাবে নির্মূল হবে। আমরা অনেক বিস্তারিত আপনার কাছ থেকে জানার চেষ্টা করলাম। আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ওভারিয়ান ক্যান্সার নিয়ে এত বিস্তারিতভাবে আমাদেরকে জানানোর জন্য। আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন বিজ্ঞান ফার্মাসিউটিক্যালস নিবেদিত এখন টিভি নিয়মিত আয়োজন আরোগ্য নিকেতন এই অনুষ্ঠানটি। আজ বিশ্ব ওভারিয়ান ক্যান্সার দিবস, আর এই দিবসটিকে কেন্দ্র করে ছিল কিন্তু আমাদের আজকের আলোচনা। আশা করি আমাদের আজকের অনুষ্ঠানের মাধ্যমে ওভারিয়ান ক্যান্সার নিয়ে আপনারা বিস্তারিত জানতে পেরেছেন। দর্শক, আজ এখানে শেষ করছি। দেখা হবে আবার আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন।